আপনি কি জানেন বিশ্বে অন্যতম ধনী একটি শহর আছে যেখানে এক শ্রেণীর মানুষ কুকুরের খাঁচার চেয়েও ছোট জায়গায় থাকতে বাধ্য হয়, অথচ তাদের পাশেই দাঁড়িয়ে আছে শত কোটি ডলারের আকাশচুম্বী দালান। ফেং শুই বা বাস্তুশাস্ত্রের বইয়ে এখানকার আর্কিটেক্টরা বিল্ডিং এর মাঝখানে বিশাল গর্ত করে রাখেন, যাতে ড্রাগনরা পাহাড় থেকে উড়ে সাগরে যেতে পারে। আধুনিক বিজ্ঞান যেখানে রাজত্ব করছে, সেখানে এই কুসংস্কার কেন শত কোটি ডলারের প্রজেক্টকে নিয়ন্ত্রণ করে? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব এমন এক ভূখণ্ডে যাকে বলা হয় প্রাচ্যের মুক্তা বা পার্ল অব দ্য ওরিয়েন্ট। শহরটির নাম হচ্ছে হংকং। ভৌগোলিকভাবে এটি চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। পার্ল রিভার ডেল্টা বা মুক্তা নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত এই অঞ্চলটি উত্তরে চীনের কুয়াংতুং প্রদেশ এবং বাকি তিন দিকে দক্ষিণ চীন সাগর দ্বারা বেষ্টিত। কৌশলগতভাবে এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী। 260টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলের প্রধান অংশগুলো হলো হংকং দ্বীপ, কাওলুন উপদ্বীপ এবং নিউ টেরিটরিজ। ল্যান্ডস্কেপ বা ভূমিরেখার কথা বললে এটি মূলত একটি পাহাড়ি এলাকা যেখানে সমতল ভূমি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আয়তনের দিক থেকে হংকং অত্যন্ত ক্ষুদ্র একটি অঞ্চল। এর মোট আয়তন মাত্র 1104 বর্গ কিলোমিটার। তুলনামূলকভাবে চিন্তা করলে বাংলাদেশের আয়তন হংকংয়ের চেয়ে প্রায় 134 গুণ বড়। এমনকি ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়াও হংকংয়ের চেয়ে 3 গুণ বড়। তবে আয়তন কম হলেও জনসংখ্যা এবং জনঘনত্বের সমীকরণ এখানে সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে হংকংয়ের মোট জনসংখ্যা প্রায় 75 লক্ষ। বিশ্ব ব্যাংকের তথ্য মতে প্রতি বর্গ কিলোমিটারে এখানে প্রায় 6800 জন মানুষ বসবাস করে, যা একে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ঘনবসতি অঞ্চলে পরিণত করেছে। এ তালিকায় বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ অঞ্চল হলো চীনের ম্যাকাও শহর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মোনাকো এবং সিঙ্গাপুর। জনঘনত্বের এই হার ভারতের বা বাংলাদেশের গড় জনঘনত্বের চেয়ে অনেক বেশি। হংকং, তাইওয়ান এবং ম্যাকাও কোনো দেশ নয়, এগুলো গণচীনের অংশ। চীন হলো এক দেশ দুই নীতি এর দেশ। ব্রিটিশ আমলে বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে হংকং ও তাইওয়ানকে আলাদা করা হয় প্রায় 100 বছরের জন্য। ওই চুক্তিগুলো এখনো বিদ্যমান থাকায় চীন এখনো সব অঞ্চল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। বর্তমানে হংকং এবং তাইওয়ানে চীন বিরোধী আন্দোলন চলছে। তারা মূলত স্বাধীন দেশ হতে চাচ্ছে। তাইওয়ানের চীনের বিরুদ্ধে লড়াই করার মতো অস্ত্র ও সক্ষমতা আছে। তবে হংকংয়ে চীন তাদের মতাদর্শের রাজনীতি চালু করতে সক্ষম হয়েছে এবং হংকং পুরোপুরিভাবে এখন চীনের নিয়ন্ত্রণেই আছে। হংকং যেহেতু কোনো স্বাধীন দেশ নয়, তাই এর কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই। তবে ভিক্টোরিয়া সিটি বা বর্তমানে সেন্ট্রাল এলাকাটি এর প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এই শহরের কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে একে এশিয়ার ওয়ার্ল্ড সিটি বলা হয়। এখানকার সুউচ্চ ভবনগুলো শুধু আভিজাত্যের প্রতীক নয়, বরং জায়গার অভাব মেটানোর একমাত্র উপায়। হংকং মূলত একটি অভিবাসীদের শহর। এখানকার জনসংখ্যার প্রায় 92%ই জাতিগতভাবে চীনা বা হান চাইনিজ। বাকি 8% মানুষ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল এবং পশ্চিমা বিশ্ব থেকে আগত প্রবাসী। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হংকং অত্যন্ত বৈচিত্র্যময়। এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নয়, অথবা তারা চাইনিজ ফোক রিলিজন বা লোকজ ধর্মে বিশ্বাস করে। প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে বৌদ্ধ এবং তাওবাদ সবচেয়ে বেশি প্রচলিত। খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 1%, যা ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রভাবে হয়েছে। এছাড়াও এখানে প্রায় 3 লক্ষ মুসলিম বসবাস করে, যা মোট জনসংখ্যার প্রায় 4%। এখানে ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিকভাবেই স্বীকৃত। এখানকার মানুষের পোশাক পরিচ্ছদ পশ্চিমা আধুনিকতার ছাপ স্পষ্ট রয়েছে। নারী পুরুষ উভয়ই অত্যন্ত স্টাইলিস্ট এবং ব্র্যান্ড সচেতন। বিশ্বের নামিদামি সব লাক্সারি ব্র্যান্ডের শোরুম হংকংয়ের রাস্তায় সাধারণ মুদি দোকানের মতোই সহজলভ্য। তবে উৎসব বা বিশেষ দিনে বয়োজ্যেষ্ঠরা এখানে ঐতিহ্যবাহী চীনা পোশাক চেমসাম বা ট্যাংস্যুট পরিধান করে। হংকংয়ের ইতিহাস যুদ্ধের বারুদ এবং কূটনৈতিক চাতুর্যে ভরা। 1842 সালে প্রথম আফিম যুদ্ধের পর সিং রাজবংশ হংকং দ্বীপটি ব্রিটিশদের কাছে চিরস্থায়ীভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে 1898 সালে ব্রিটেন 99 বছরের জন্য পুরো অঞ্চলটি ইজারা বা লিজ নেয়। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর 1997 সালে 1 জুলাই এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ব্রিটেন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
তবে শর্ত থাকে এক দেশ দুই নীতি বা ওয়ান কান্ট্রি টু সিস্টেমস, অর্থাৎ হংকং চীনের অংশ হলেও এর বিচার ব্যবস্থা, মুদ্রা এবং আইন ব্যবস্থা চীনের মূল ভূখণ্ড থেকে আগামী 50 বছর অর্থাৎ 2047 সাল পর্যন্ত সম্পূর্ণ আলাদা থাকবে। বর্তমানে হংকং একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা এসএআর হিসেবে শাসিত হয়। এর প্রধানকে বলা হয় চিফ এক্সিকিউটিভ, যিনি একটি নির্বাচিত কমিটির মাধ্যমে নির্বাচিত হন এবং বেইজিং সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন। তবে সাম্প্রতিক সময়ে বেইজিং এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় এখানকার প্রশাসনিক স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক বিতর্ক রয়েছে। হংকং এর অর্থনীতিকে বলা হয় বিশ্বের অন্যতম মুক্তবাজার অর্থনীতি বা ফ্রি মার্কেট ইকোনমি। 2025 সালে হংকং এর অর্থনীতি 3.5 হারে বৃদ্ধি পেয়েছে এবং এর নমিনাল জিডিপি প্রায় 428 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থনীতির আসল শক্তি বোঝা যায় মাথাপিছু আয়ে। হংকং এর মাথাপিছু আয় প্রায় 54,000 মার্কিন ডলার, যা বিশ্বে 19তম অবস্থানে রয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় 2600 ডলার এবং ভারতের প্রায় 2500 ডলার। অর্থাৎ একজন সাধারণ হংকং এর নাগরিক বার্ষিক আয় একজন বাংলাদেশি বা ভারতীয় নাগরিকের তুলনায় প্রায় 20 গুণ বেশি। এখানকার মুদ্রার নাম হংকং ডলার, যা মার্কিন ডলারের সাথে প্যাক করা বা মান নির্দিষ্ট করা থাকে। হংকং এর অর্থনীতি মূলত ফাইন্যান্স, আন্তর্জাতিক বাণিজ্য এবং লজিস্টিক্সের উপর নির্ভরশীল। যেহেতু এখানে কোনো প্রাকৃতিক খনিজ সম্পদ নেই এবং কৃষি জমিও নগণ্য, তাই দেশটি খাদ্য ও কাঁচামালের জন্য প্রায় পুরোটাই আমদানির উপর নির্ভর করে। তবে লো ট্যাক্স পলিসি এবং উন্নত ব্যাংকিং ব্যবস্থার কারণে বিশ্বের ধনী ব্যবসায়ীদের কাছে এটি একটি স্বর্গের সমতুল্য। আন্তর্জাতিক অঙ্গনে হংকং এর অবস্থান কতটা শক্তিশালী তা কিছু সুনির্দিষ্ট সূচকের দিকে তাকালেই বোঝা যায়। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী হংকং এর পাসপোর্টের অবস্থান বিশ্বে 13তম। এই পাসপোর্ট দিয়ে 173টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ রিপোর্টে হংকং এর অবস্থান বিশ্বে 17তম, যা প্রমাণ করে এখানকার প্রশাসন এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় অনেক বেশি স্বচ্ছ। যদিও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় এর স্কোর কিছুটা পতন হয়েছে, তবু সাধারণ অপরাধ বা স্ট্রিট ক্রাইমের দিক থেকে দেশটি অত্যন্ত নিরাপদ। সেফটি ইন্ডেক্সে দেশটির অবস্থান প্রায় 10 থেকে 15 এর মধ্যেই থাকে। মানব উন্নয়ন সূচক বা জীবনযাত্রার মানের দিক থেকে হংকং বিশ্বের 4র্থ অবস্থানে রয়েছে, যা অত্যন্ত সম্মানজনক। সামরিক শক্তির দিক থেকে হংকংয়ের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। এর প্রতিরক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এর উপর ন্যস্ত। হংকংয়ে চীনা সেনাবাহিনীর একটি গ্যারিসন বা ঘাঁটি রয়েছে। হংকংয়ের আবহাওয়া মূলত সাবট্রপিক্যাল বা উপক্রান্তীয়। এখানকার গ্রীষ্মকাল অত্যন্ত গরম ও আর্দ্র থাকে, তাপমাত্রা প্রায়শই 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে। অন্যদিকে শীতকাল বেশ আরামদায়ক, তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকে। তবে মে থেকে সেপ্টেম্বর মাসে এখানে প্রায়শই শক্তিশালী টাইফুন বা ঘূর্ণিঝড় আঘাত হানে। উৎসবের শহর হংকং। সবচেয়ে বড় উৎসব হলো চাইনিজ নিউ ইয়ার বা চীনা নববর্ষ। এই সময় পুরো শহর লাল রঙে সেজে ওঠে। এছাড়াও ড্রাগন বুট ফেস্টিভ্যাল এবং মিড অটাম লণ্ঠন উৎসব এখানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ভোজন রসিকদের জন্য হংকং একটি স্বর্গরাজ্য। এখানকার প্রধান খাবার ডিমসাম বিশ্ববিখ্যাত, তবে হংকংয়ের কিছু খাবার বাংলাদেশির কাছে অদ্ভুত মনে হতে পারে। যেমন শীতকালে তারা শরীর গরম রাখতে সাপের স্যুপ বা স্ন্যাক স্যুপ খায়। এছাড়াও চিকেন ফিট বা মুরগির পা এখানকার মানুষের কাছে চিপসের মতোই জনপ্রিয় একটি স্ন্যাক্স। এখানকার মানুষের খাবার খুব বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। হংকংয়ের কিছু জনপ্রিয় খাবার হলো ডিমসাম। এটি হংকংয়ের ঐতিহ্যবাহী খাবার, যা ছোট ছোট পাত্রে বা বাঁশের ঝুড়িতে স্টিম ভাপে ভেজে বা বেক করে পরিবেশন করা হয়। উন্টন নুডলস, পাতলা ড্যাম্পলিংয়ের ভেতরে রসালো মাংস ও চিংড়ি দিয়ে তৈরি স্বচ্ছ ঝোলের নুডলস। রোস্ট মিট, রোস্ট করা হাঁস, মুরগি এবং বারবিকিউ শূকরের মাংস ভাতের সাথে পরিবেশন করা হয়। এটি হংকংয়ের মানুষের খুব পছন্দের খাবার। ঐতিহ্যবাহী পানীয়গুলোর মধ্যে রয়েছে হংকং স্টাইলের মিল্ক টি এবং ইউয়েন ইয়ং এর এক ধরনের কফি ও চায়ের মিশ্রণে তৈরি পানীয়। হংকং একটি অত্যাধুনিক এবং ব্যস্ত পর্যটন গন্তব্য, যা এর আকাশচুম্বী ভবন, ভিক্টোরিয়া হারবার, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং সুস্বাদু খাবারের জন্য সুপরিচিত।
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মনোরম আবহাওয়ায় হংকং ভ্রমণের সেরা সময়। ভিক্টোরিয়া পেক, ডিজল্যান্ড, ওশান পার্ক এবং নারিকেল পিন 360 এর মতো জনপ্রিয় স্থানগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ। হংকং ভ্রমণের প্রধান আকর্ষণগুলো হলো ভিক্টোরিয়া পিক। হংকং দ্বীপের সর্বোচ্চ স্থান এটি, যা শহরের মনোরম প্যানোরামিক ভিউ, আকাশচুম্বী ভবন এবং ভিক্টোরিয়া হারবার দেখার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি ঐতিহাসিক পিক ট্রামের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য, যা 135 বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে। ভিক্টোরিয়া হারবার ও অ্যাভিনিউ অফ স্টার্স। প্রতিদিন রাত 8টায় লাইট শো, সিম্ফনি অফ লাইটস, হলিউডের ওয়াক অফ ফেমের আদলে তৈরি 440 মিটারের একটি মনোরম হাঁটার পথ। এটি হংকংয়ের চলচ্চিত্র তারকাদের অবদানকে সম্মান জানিয়ে ব্রুস লি, অনিতা মুইয়ের মূর্তি এবং 100টিরও বেশি হস্তরেখা সহ সুসজ্জিত একটি স্থান। হংকং ডিজনিল্যান্ড ও ওশান পার্ক, পরিবার এবং শিশুদের জন্য সেরা থিম পার্ক এবং মেরিন ল্যান্ড। কিন্তু এসবের বাইরে হংকং সম্বন্ধে এমন কিছু অদ্ভুত তথ্য আছে যা আপনাকে চমকে দিতে বাধ্য করবে। বাঁশের মাচা। বিশ্বের সব দেশে যখন স্টিলের পাইপ দিয়ে কনস্ট্রাকশনের কাজ হয়, হংকংয়ে তখন 50 থেকে 60 তলা ভবনের কাজও করা হয় বাঁশের মাচা বা ব্যাম্বো স্ক্যাফোল্ডিং দিয়ে। তারা বিশ্বাস করে এটি টাইফুনের সময় বেশি নমনীয় এবং নিরাপদ। ড্রাগন গেট। এখানকার অনেক বিলাসবহুল ভবনের মাঝখানে বিশাল গর্ত বা ফাঁকা জায়গা দেখা যায়, যাকে ড্রাগন গেট বলা হয়। বিশ্বাস করা হয় ড্রাগনরা পাহাড় থেকে সমুদ্রের দিকে উড়ে যাওয়ার সময় যেন কোনো বাধা না পায়, তাই এই ব্যবস্থা করা। সংখ্যা 4-এর ভীতি। এখানে 4 সংখ্যাটিকে মৃত্যুর সমতুল্য মনে করা হয়, তাই অনেক ভবনে 4, 14, 24 বা 34 তলা থাকে না। লিফটে অনেক সময় 3 তলার পরেই 5 তলা দেখা যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে হংকং যাওয়ার উপায় কি? বাংলাদেশিদের জন্য হংকংয়ের ভিসা প্রক্রিয়া বেশ জটিল এবং কঠোর। এখানে অন অ্যারাইভাল ভিসা সুবিধা নেই। ভ্রমণের জন্য আপনাকে আগে থেকে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে হংকংয়ের ভিসার জন্য আবেদন করতে হবে, অথবা অনলাইনে প্রি অ্যারাইভাল রেজিস্ট্রেশন বা স্পন্সরশিপের মাধ্যমে আবেদন করা যেতে পারে। বর্তমানে হংকংয়ে খুব কম সংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন, কারণ এখানে অদক্ষ শ্রমিকের চাহিদা খুবই কম এবং ফিলিপাইন বা ইন্দোনেশিয়া থেকে ডোমেস্টিক হেল্পার নেওয়া হয়। তবে উচ্চশিক্ষিত প্রফেশনাল, ব্যাংকার এবং ব্যবসায়ীদের জন্য কোয়ালিটি মাইগ্রেন্ট অ্যাডমিশন স্কিমের আওতায় এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। সবুজ পাহাড় আর চকচকে দালানের আড়ালে হংকংয়ের একটি অন্ধকার দিকও রয়েছে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স বা জীবনযাত্রার ব্যয় সূচকে এটি প্রতিনিয়ত বিশ্বের 1 নম্বর ব্যয়বহুল শহর হিসেবে উঠে আসে। এখানকার আবাসন সমস্যা এতটাই প্রকট যে হাজার হাজার মানুষ মাত্র 15 থেকে 20 বর্গ ফুটের কফিন হোম বা খাঁচার মতো বাসায় থাকতে বাধ্য হয়। এছাড়াও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি ল বা জাতীয় নিরাপত্তা আইন জারির পর থেকে এখানে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা সূচকে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের এক অদ্ভুত সংমিশ্রণই হংকং। একদিকে এটি পুঁজিবাদের চূড়ান্ত শিখর, অন্যদিকে প্রাচীন কুসংস্কারের চাদরে মোড়ানো এক রহস্যময় নগরী। আকাশচুম্বী সাফল্য আর মাটির নিচে তীব্র জীবন সংগ্রামের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে এই শহর। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে হলেও বিশ্ব অর্থনীতির এই পাওয়ার হাউস থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে, বিশেষ করে কিভাবে সীমিত সম্পদ দিয়েও বিশ্বের শীর্ষে থাকা যায়। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।